তুমি যদি এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে মাত্র 6টা টাইপের এমসিকিউ যদি ভাইয়া তুমি করো তাহলে এই অধ্যায়ের এমসিকিউ পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমাকে করতে হবে কয়টা? মাত্র 6টা এমসিকিউ, মাত্র 6টা ধাপের এমসিকিউ, মাত্র 6টা টাইপের এমসিকিউ ভাইয়া তোমাকে পারতে হবে। তাহলে সেই 6টা টাইপের এমসিকিউ পারার জন্য, জানার জন্য, বোঝার জন্য, পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাহলে এই অধ্যায়ের এমসিকিউ একেবারে তোমার কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। কেমন? দেখো, তোমাদেরকে দেখায়। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই অধ্যায়ের আমাদের নাম কি? মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। তাহলে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের আমাদের টাইপ হচ্ছে কয়টা? 6টা। তো 6টা যদি তোমরা একটু এক নজরে দেখো, তোমাদের বইয়ে দেখবা, বই খুললে বইটাকে কয়েকটা ধাপে ভাগ করছে। সেই ধাপগুলো থেকে আমি গুরুত্বপূর্ণ 6টা ধাপ এখানে নিয়ে এসেছি, যেটা আমি দেখেছি মোটামুটি এখান থেকে তোমাদের হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ আসে এবং একটু ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিব এই অধ্যায় সম্পর্কিত। মোটামুটি দেখবা হচ্ছে প্রত্যেকটা টার্ম এখানে কিভাবে কি বলতেছে, এগুলোর বেসিক কনসেপ্টটা কি, সেই কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। মোটামুটি এই ভিডিওটা দেখলে এই অধ্যায়ের এমসিকিউ শেষ হয়ে যাবে। আমি এর আগের অধ্যায়গুলো নিয়ে তোমাদের হচ্ছে এমসিকিউ এবং সিকিউ সাজেশন তোমাদেরকে দিয়েছি, তোমরা অনেকে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে সেই আগের ভিডিওগুলো দেখে আসবো। অধ্যায় ভিত্তিক সাজেশন তোমরা সেখানে পাবা এবং সেগুলো পড়লে তোমাদের মোটামুটি এমসিকিউর কি হয়ে যাচ্ছে? কমপ্লিট হয়ে যাচ্ছে। কেমন? সিকিউ সাজেশন দিয়ে দিছি। তোমরা অনেকে যারা এখন এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা আছো, তো তোমাদের ক্ষেত্রে যেটা হবে, তোমরা এখনো পর্যন্ত তোমাদের পরীক্ষা অনেক দেরিতে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি দেখা যায় প্রত্যেকটা বইকে ধাপে ধাপে পড়ো, তোমরা প্রত্যেকটা বইকে অ্যানালাইসিস করে করে যদি পড়ো, তাহলে সেটা কি হবে? তোমাদের পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে, বুঝতে সহজ হবে এবং পরীক্ষা পর্যন্ত মনে রাখা, পরীক্ষা ভালোভাবে লেখাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দেখো ভাইয়া, আমি যদি তোমাদেরকে টাইপ 1 এর কথা বলি, টাইপ 1 এ মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের যে ধারণার পার্টটা আছে, সেই ধারণার পার্ট থেকে এমসিকিউ আসবে। এখন সেই এমসিকিউ গুলো কিভাবে আসবে, সেই এমসিকিউ একেবারে এমসিকিউ সহ আমি এখানে উপস্থাপন করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। জাস্ট তোমরা কি করো, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো ভাইয়া। দেখলে কি হবে, এই অধ্যায় থেকে বললাম তো, এই অধ্যায় থেকে এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। 6টা টাইপের এমসিকিউ তোমাকে পারতে হবে। দেখো, 1 নম্বরে তোমাদের যে টাইপটা আছে সেটা হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের ধারণা। তো এই ধারণাটা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি, তোমরা দেখবা যে এই লেনদেনটা, মূলধন জাতীয় লেনদেন কি, মুনাফা জাতীয় লেনদেন কি। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে লেনদেনটা বড় অঙ্কের। কি হবে? বড় অঙ্কের। রাইট? আমি বুঝবো কিভাবে সেটা হচ্ছে তোমাদেরকে বোঝাচ্ছে। বড় অঙ্কের, সেটা অনিয়মিত হবে। কখন হবে? অনিয়মিত। কেমন? অনিয়মিত। এরপরে অনিয়মিত হবে। এরপর আরেকটা বিষয় কি আছে? বড় অঙ্কের অনিয়মিত এবং আরেকটা হচ্ছে যে তোমার কি? দীর্ঘমেয়াদী। কি? দীর্ঘমেয়াদী। কেমন? তো তুমি যখন দেখবা তোমার প্রতিষ্ঠানের একটা বড় অঙ্কের, যেমন ধরো হচ্ছে তুমি ফ্রিজ কিনলা, আসবাবপত্র কিনলা, চেয়ার কিনলা, হ্যাঁ, এই সমস্ত যেগুলো হবে, এগুলোতে কি হবে? সেটা বড় অঙ্কের টাকা হবে, সেটা হচ্ছে অনিয়মিত হবে, যেটা সবসময় হবে না। হ্যাঁ, তোমার হচ্ছে মাসে 2-3 বার তো হবে না। আমরা 2-3 বার কি প্রতিষ্ঠানের জন্য ফ্রিজ কিনি? ফ্রিজ তো আমি একবারই কিনি, তাই না? ফ্রিজ একবার কিনলে দেখা যাবে 4-5টা ফ্রিজ একেবারে কিনে নিলাম, এটা আমার জন্য কি হয়ে যাবে? পুরো 2-3 বছর, 4 বছর, 5 বছর, সেটা আমার জন্য কি হয়ে যাচ্ছে? আমার প্রতিষ্ঠানের জন্য আমি ব্যবহার করতে পারতেছি। রাইট? এখন দেখো, সেটা অনিয়মিত হবে, সেটা দীর্ঘমেয়াদী হবে। যেমন এই যে বললাম একটু আগে, 4-5 বছর হবে। এখন পক্ষান্তরে তোমাদেরকে যদি ভাইয়া বলি, এটা আবার মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে কিরকম হবে? মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে সেটা সেম। এটা বড় অঙ্কের, এটা হবে ছোট অঙ্কের, তাই না? এবং এটা হচ্ছে দেখো অনিয়মিত, আর এটা হচ্ছে নিয়মিত। রাইট? এরপর দেখো, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী। কেমন? এই তো তোমাকে এই যে ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা যদি তুমি একটু করে বোঝার চেষ্টা করো যে কোনটা মূলধন জাতীয় লেনদেন, কোনটা মুনাফা জাতীয় লেনদেন, এটা যদি একটু তোমার মাথার ভেতরে ঢুকাইতে পারো। আর মুনাফা জাতীয় লেনদেন যেটা হয়, যে ছোট অঙ্কের, যেটা 5,000 টাকা, 10,000 টাকা, সেটা নিয়মিত হবে। সেটা কি হবে? এক মাস, তুমি প্রত্যেক দিন হবে, 2 দিন পর পর হবে, 3 দিন পর পর হবে, প্রত্যেক মাসে হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্বল্প মেয়াদী হবে। সেটা দেখা যাবে যে কি, তুমি পণ্য একটা কিনলে 2 দিন পরে সেটা আবার বিক্রি করে দিচ্ছ, তার মানে 2 দিনের জন্য, তাই না? 3 দিনের জন্য, তাই না? এগুলো হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেন। এই ছোট্ট পয়েন্টটা জানলে মোটামুটি এখান থেকে 2-4-5টা এমসিকিউ মোটামুটি দেখেছি, বোর্ডে, বিভিন্ন বোর্ডে আসছে, তোমার পরীক্ষাও চলে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবা? এখান থেকে অ্যান্সার করবা। এবং কি কি প্রশ্ন আসছে একটু পরে দেখাবো, কোনো অসুবিধা নাই। এখন তোমরা একটু দেখো টাইপ 2। টাইপ 2 তে ভাইয়া কি আছে?
মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় খুবই গুরুত্বপূর্ণ। মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় একটু মনে করার চেষ্টা করো, একটু মাথায় রাখার চেষ্টা করো। সেটা কিরকম? ধরো এই ভালো করে দেখো কোনটা প্রাপ্তি কোনটা আয়। এখানে দুইটা টার্ম আছে, প্রাপ্তি মানেও আমি পাবো, আয় মানেও আমি পাবো, দুইটাই আমি পাবো, আমি পাচ্ছি, কিন্তু দুইটা কিন্তু আলাদা। সেটা কেমন? তুমি হচ্ছে ধরো একটা জমি কিনছো, জমি কিনছো কত টাকা দিয়ে? ধরো হচ্ছে 10 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলা, ঠিক আছে? 10 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনছো। এখন 10 লক্ষ টাকা জমি কেনার পরে তুমি সেটাকে 5 বছর 10 বছর পরে সেটা আবার বিক্রি করলা কত দিয়ে? ধরো হচ্ছে 15 লক্ষ টাকা দিয়ে বিক্রি করছো। কেমন? তো 15 লক্ষ টাকা দিয়ে বিক্রি করার পরে এখন তুমি এই যে বড় অ্যামাউন্ট যেটা আছে, বড় অ্যামাউন্ট মাথায় দেখো, ভালো করে মাথায় রাখবা, বড় অ্যামাউন্ট যেটা আছে এটা পুরো টাকাটা হচ্ছে তোমার জন্য প্রাপ্তি। পুরো টাকাটা তোমার জন্য কি? প্রাপ্তি। এই যে প্রাপ্তি, পুরো টাকাটা তোমার জন্য প্রাপ্তি। কিন্তু দেখো এখন তোমার আয় হয়েছে কত টাকা? এই যে 15 লক্ষ টাকা থেকে যদি আমি 10 লক্ষ বাদ দেই, বাকি থাকে কয় লক্ষ? বাকি থাকে হচ্ছে 5 লক্ষ। এই 5 লক্ষ টাকাই হচ্ছে আমার জন্য আয়। কেমন? তাহলে আমার জন্য কি হচ্ছে? আমার জন্য এই যে তোমার ধরো একটা জমি আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনলাম, 5 বছর পর বা 10 বছর পর আমি 15 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম। টোটাল টাকা, যে টোটাল টাকাটা আমি পাইছি সেটা আমার জন্য প্রাপ্তি। ওখান থেকে যেটা ব্যয় হয়েছে বা যেটা ক্রয় মূল্য সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি? আয়। তো তোমাকে মাথায় রাখতে হবে, দুইটা মনে রাখার জন্য আমি যদি একটু তোমাকে কিছু সহজ টিপস দেই। এটা প্রাপ্তি, প্রাপ্তিটা হচ্ছে টোটাল টাকা, মনে রাখবা প্রাপ্তিটা কি? টোটাল টাকা। আর আয়টা হচ্ছে তোমার মাইনাস করার পরে, বিয়োগ করার পরে যেটা থাকবে, বিয়োগ করার পরে যেটা থাকবে, যেটা থাকবে। এগুলো কিন্তু কোনো সূত্র না এবং কোনো বইয়ে লেখা নাই, জাস্ট তোমাকে মনে রাখার জন্য বললাম। কি করলাম? মনে রাখার জন্য বললাম। তাহলে টোটাল টাকাটা হচ্ছে আমার জন্য প্রাপ্তি। আর আয় হচ্ছে কি? আয় তুমি কিভাবে পাবা? আয় হচ্ছে জাস্ট বিয়োগ করার পরে তুমি যে টাকাটা পাবা সেটা হচ্ছে তোমার জন্য আয়। তাহলে দুইটা টার্ম আমি খুব ভালোভাবে বুঝে গেলাম। এরপর দেখো টাইপ 3। টাইপ 3 হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় খুব ভালো কথা। এটা জাস্ট হচ্ছে তুমি এই যে জমি কিনলা, 10 লক্ষ টাকা দিয়ে জমি কিনছো, এটা হচ্ছে তোমার জন্য মূলধন জাতীয় ব্যয়। 5 লক্ষ টাকা দিয়ে তুমি আসবাবপত্র কিনছো, এটা মূলধন জাতীয় ব্যয়, তাই না? যেটা তোমার কি হবে? বড় অঙ্কর হবে, অনিয়মিত হবে, দীর্ঘমেয়াদী হবে। বড় অঙ্কর হবে, অনিয়মিত হবে, দীর্ঘমেয়াদী হবে। ঠিক আছে? তো এটা খুব বেশি কিছু না, জটিল কিছু না, এটাও তোমরা বুঝলা। এরপর দেখো টাইপ 4। এটাতে কি বলছে? মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয়। আচ্ছা, এখন এটা কি রকম? ধরো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়, এটা ব্যাপারটা হচ্ছে, এটা আরো সহজ একটা বিষয়। এটা তোমাকে প্রাপ্তি এবং আয়টা বুঝাই দিলাম। এটা সেম। এই প্রাপ্তি মানে হচ্ছে টোটাল টাকা, প্রাপ্তি মানে কি টাকা? টোটাল টাকা। আর আয়টা হচ্ছে বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা, বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা। এখন সেটা কি রকম? ধরো আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, এগুলো আবার আমি যখন সরাসরি এমসিকিউতে চলে যাব, প্র্যাকটিক্যালি চলে যাব, তখন তুমি বুঝবা। এখন একটু দেখো এই যে প্রাপ্তি কোনটা, ধরো আয়, তাই না? আয়। এখন আমি তোমাকে বললাম যে তুমি পাইছো হচ্ছে যে, ধরো তুমি হচ্ছে যে এখান থেকে সেম, এখন ওই বিষয়টাই এখানে তুমি ধরো হচ্ছে পাইছো কত? পাইছো হচ্ছে যে তোমার 80 লক্ষ টাকা। 80 লক্ষ টাকার মধ্যে দেখা যাবে তোমার হচ্ছে যে গত বছরের ছিল হচ্ছে ধরো 20 লক্ষ টাকা। গত বছরের ছিল কত টাকা? 20 লক্ষ টাকা। কেমন? তাহলে এই যে তুমি 80 লক্ষ টাকা টোটাল টাকা, এই টোটাল টাকাটা হচ্ছে আমার জন্য প্রাপ্তি। তাহলে 20 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে, হ্যাঁ, 20 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে যেটা আমার জন্য ধরো হচ্ছে গত বছরের ছিল অথবা আগামী বছরের জন্য একসাথে দিছে, এরকম যদি হয়, তাহলে এই 20 লক্ষ টাকাটা বাদ দেওয়ার পরে বাকি থাকে কত লক্ষ টাকা? 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকাটাই হচ্ছে আমার জন্য কি? আমার জন্য হচ্ছে এই যে আয়। বুঝতে পারছো? এই যে এই আয়টা হবে এভাবে। তাহলে কি এই টোটাল টাকাটা হচ্ছে আমার জন্য প্রাপ্তি, আর বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার জন্য আয়। বুঝতে পারছো? এরপর দেখো যে মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদান, এটা সেম জিনিস। প্রদান মানে হচ্ছে পুরো টাকাটা। যেমন ধরো আমি ব্যয় করলাম, বেতন দিলাম কত টাকা? ধরো 10,000 টাকা বেতন দিলাম। ওখান থেকে আগামী 2 বছরের জন্য এক্সট্রা আমি দিলাম কত? 4,000 টাকা। তার মানে যে টোটাল 10,000 টাকা এটা হচ্ছে আমার জন্য প্রদান, আর ব্যয় হচ্ছে ওই নির্দিষ্ট বছরে যে টাকাটা হয়েছে, যে টাকাটা ব্যয় হয়েছে সেটা হচ্ছে ওই নির্দিষ্ট বছরের জন্য যেটা ব্যয় হবে সেটা হচ্ছে ব্যয়। যেমন ধরো 2 বছরের টাকা যে 4,000 টাকা বাদ দিয়ে দিই, বাকি থাকে কত? 6,000। এই 6,000 টাকা হচ্ছে আমার জন্য ব্যয়। কেন? কারণ ওই নির্দিষ্ট বছরের জন্য, যেমন 2017 সালের হইতে পারে, 2018 সালের, 2019 সালের হইতে পারে, হ্যাঁ, ওই নির্দিষ্ট বছরেরটা হচ্ছে আমার জন্য ব্যয়, আর বাকি অগ্রিম বলো বা বকেয়া বলো, এগুলো হচ্ছে আমার জন্য, এটা আমার জন্য কি? টোটাল টাকাটা হচ্ছে আমার জন্য প্রদান।
বুঝতে পারছো? এই এরপর দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি বলছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা আরো সোজা। এটা কি রকম? জাস্ট চারটা। এখানে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে নির্দিষ্ট বছরের, কিন্তু তুমি সেটার সুবিধা অতিরিক্ত আরো কয়েক বছর ভোগ করতে পারবা। সেটা কি রকম? ধরো এটা আমি চারটা বিষয় বলবো, চারটা বিষয় মনে রাখবা। এই চারটা বিষয় পরীক্ষা বারবার আসছে, আসবে। বুঝতে পারছো? গতবার আসছিল, আসছে এবং আসবে। এই চারটা বিষয়ের বাহিরে কোনো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা আসলে মোটামুটি আমাদের পরীক্ষায় খুব একটা আসে না। আচ্ছা দেখো, এটা হচ্ছে বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়। বড় অঙ্কের এক নম্বর কি? বড় অঙ্কের বিজ্ঞাপন। বড় অঙ্কের কি? বিজ্ঞাপন। এরপরে আরেকটা হচ্ছে ব্যবসা স্থানান্তর। কি বললাম? ব্যবসা স্থানান্তর গেল। এরপর হচ্ছে প্রাথমিক গবেষণা ব্যয়। কি ব্যয়? প্রাথমিক গবেষণা ব্যয়। তাহলে গবেষণা গেল। এরপর হচ্ছে প্রাথমিক প্রচারণা। কি বললাম? প্রাথমিক প্রচারণা। বুঝা গেল? এই এখন দেখো বড় অঙ্কের এই চারটা যেগুলো বললাম, এই চারটার বাহিরে বললাম না বিলম্বিত বিজ্ঞাপন তোমাদের বই পরীক্ষায় আসে না, এই জন্য এই চারটা সুন্দর করে মুখস্থ করে ফেলো। তাহলে দেখবা কি তোমার বিলম্বিত যে বিজ্ঞাপন, যা বিলম্বিত যে ব্যয়, সেই ব্যয়ের ঝামেলা একেবারে শেষ। তাহলে তোমাকে যদি বলি তাহলে বিলম্বিত ব্যয় কোনগুলো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, সেটা বড় অঙ্কের বিজ্ঞাপন ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয়, গবেষণা ব্যয়, পণ্যের গবেষণা ব্যয়, প্রাথমিক প্রচারণা ব্যয়। প্রাথমিক প্রচারণা ব্যয়, এই চারটা হচ্ছে তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে, আর কোনো ব্যয় নাই। তাহলে আমি তোমাদেরকে এই 6টা ধাপ বুঝিয়ে দিলাম। এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালের মধ্যে চলে যাই। দেখো আসো, এখন দেখো এখানে কোনটি মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। আচ্ছা তোমাদেরকে ওই যে বললাম বড় অঙ্কের দীর্ঘমেয়াদী অনিয়মিত, বড় অঙ্কের দীর্ঘমেয়াদী অনিয়মিত, এটা হচ্ছে আমার মূলধন জাতীয়। আর মুনাফা জাতীয় কোনটা? মুনাফা জাতীয় হচ্ছে আমার জন্য ছোট অঙ্কের স্বল্পমেয়াদী নিয়মিত। ছোট অঙ্কের স্বল্পমেয়াদী নিয়মিত। বুঝতে পারছো? এখন দেখো যে কোনটি মুনাফা জাতীয় লেনদেন। আমি যদি বলি লেনদেনটি অনিয়মিত ঘটে, তার মানে এটা না। কেন? কারণ হচ্ছে এটা আমি বললাম যে অনিয়মিত, যেটা সেটা হচ্ছে মূলধন জাতীয়, তাই না? এরপর দেখো দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে না, কারণ দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করলে সেটা কি? মূলধন জাতীয়। এরপর নির্দিষ্ট সময় পর পর ঘটে, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মুনাফা জাতীয় হইতে পারে। এরপর দেখো মূলধন জাতীয় লেনদেনের চেয়ে টাকার অঙ্ক বড় হয়। বড় হবে? মুনাফা জাতীয় কি মূলধন জাতীয় লেনদেনের চেয়ে টাকার অঙ্ক বড় হয়? না, এটা না। তার মানে এটা কেমন? তাহলে নির্দিষ্ট সময় পর পর নিয়মিত ঘটে, এটা হচ্ছে আমার মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। কেমন? ওকে ফাইন। এরপরে দেখো 2 নাম্বারটা, মূলধন জাতীয় লেনদেন সাধারণত কিরকম হয়? মূলধন জাতীয় লেনদেন তোমাকে বললাম যে মূলধন জাতীয় লেনদেন 1 বছরের কম সময়ের সুবিধা দেয়। নো, মূলধন জাতীয় লেনদেন একটা লম্বা সময়ের সুবিধা দেয়। এরপর দেখে 1 বছরের অধিক সময়ের সুবিধা দেয়, এটা হইতে পারে। বারবার সংগঠিত হয়, এটাও না, কারণ বারবার সংগঠিত হয় এটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। ছোট অঙ্কের টাকা, এটাও আমার মুনাফা জাতীয় লেনদেন, তার মানে 1 বছরের বেশি সুবিধা হয়, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এরপর দেখো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পার্থক্য করার মূল উদ্দেশ্য কি? মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আমরা কেন পার্থক্য করি, এরকম যদি প্রশ্ন আসে, আমি প্রথমে তোমাদেরকে একটু পরে দেখাই। সঠিক নিট লাভ এবং আর্থিক অবস্থা নিরূপণ করা, জাবেদা এবং খতিয়ান প্রস্তুত করা, মোট ক্রয় বিক্রয় বের করা, হিসাবের বই সুন্দর রাখা। তাহলে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমরা সম্পদ নির্ণয় করি, আর মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আমরা কি করি? আমরা ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব রাখি। তার মানে এই যে নিট লাভ এবং ব্যবসায় জাবেদা এবং খতিয়ান তো আমরা কি করি? এটা তো প্রস্তুত করি। মোট ক্রয় বিক্রয় তো আমরা, এটা মূলধন জাতীয় লেনদেন শুধু তো ক্রয় বিক্রয় না, আরো বিভিন্ন ধরনের হইতে পারে। হ্যাঁ, তার মানে হিসাবের বই সুন্দর রাখার জন্য তো আমরা এসব করি না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটাও না, এটাও না, এটাও না, আমাদের হচ্ছে কোনটা? এটা। কেমন? এই যে সঠিক নিট লাভ এবং আর্থিক অবস্থা কি করা? আর্থিক অবস্থা হচ্ছে নিরূপণ করা। কেমন? তো এখন আমরা হচ্ছে এর পরেরটাতে একটু দেখি। এখন দেখো যে এখন আমরা হচ্ছে এর পরেরটাতে একটু যাই। এর পরেরটা দেখো কিরকম। এর পরেরটা হচ্ছে আমার টাইপ 2। এর পরেরটা আমার কি? এই যে টাইপ 2, মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়। মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়, তাই না? টাইপ 2, হ্যাঁ, মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়। এই মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয়ের মধ্যে তোমরা দেখবা পুরাতন একটি আসবাবপত্র 80,000 টাকা বিক্রয় করা হয়েছে। আচ্ছা, পুরাতন একটা আসবাবপত্র 80,000 টাকা বিক্রয় করা হয়েছে, যার বই মূল্য ছিল 75,000 টাকা। কত টাকা? 75,000 টাকা। মানে বই মূল্য মানে ক্রয় মূল্য ছিল কত? 75,000 টাকা। আর 80,000 টাকা বিক্রি করছে। তার মানে আমাকে বলছে মূলধন জাতীয় প্রাপ্তি কত। আমি তোমাদের কি বললাম যে যেটা টোটাল টাকা, এই টোটাল টাকাটা হচ্ছে আমার জন্য কি? আমার জন্য প্রাপ্তি। আর এই টাকাটা বাদ দেওয়ার পরে বিয়োগকৃত যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়।
বুঝাতে পারলাম? তাহলে আমরা একটু চিন্তা করে দেখি, টোটাল অ্যামাউন্ট এটা হচ্ছে প্রাপ্তি, আর ৭৫,০০০ টাকা ৮০ থেকে ৭৫ বাদ দিলে বাকি থাকে ৫, এই ৫,০০০ টাকা হচ্ছে আমার জন্য আয়। তাহলে আমরা দেখি যে মূলধনজাতীয় প্রাপ্তি কত, মূলধনজাতীয় প্রাপ্তি হচ্ছে ৮০,০০০ টাকা। কেমন? এরপরে উপরে প্রশ্ন ৪ লেনদেন, এই প্রশ্ন ৪ এর মধ্যে লেনদেনে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত। তাহলে আমাকে যদি বলে যে মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় না, মূলধন জাতীয় আয় যদি বলে, তার মানে আমরা তো বের করছি ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকায় হচ্ছে আমার জন্য কি মূলধন জাতীয় আয়। কেমন? এখন দেখি টাইপ ২ এর ক্ষেত্রে আরেকটা এমসিকিউ, আমরা প্রত্যেকটা টাইপ থেকে ৩টা করে এমসিকিউ দিয়েছে। দেখো যে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি কিন্তু আয় নয়, মূলধন জাতীয় প্রাপ্তি হবে কিন্তু কি হবে না, আয় হবে না। দেখো মূলজাতীয় প্রাপ্তির ক্ষেত্রে তোমাদেরকে বললাম যে পুরাতন দালান বিক্রয়জনিত লাভ, বিনিয়োগের সুদ প্রাপ্তি, আচ্ছা পুরাতন খবরের কাগজ বিক্রয়, আচ্ছা তাহলে ব্যাংক থেকে ঋণ। আচ্ছা তোমাদেরকে প্রাপ্তির ক্ষেত্রে তোমাদের হচ্ছে তোমাদের বইয়ে দেখবা একটা বিশাল বক্স আছে, কি আছে, বক্স আছে। আচ্ছা তোমাদেরকে যদি আমি একটু ম্যানুয়ালি দেখাই, এই যে এটা হচ্ছে তোমাদের বই, হিসাব বিজ্ঞানের বই, বইয়ের মধ্যে এই যে দেখবা এটা চতুর্থ অধ্যায়ের শেষে এখানে হচ্ছে এখানে কি আছে, একটা বক্স আছে। কেমন? একটা কি আছে, বক্স আছে, এই যে বক্স, সেই বক্সের মধ্যে প্রথম 3টা যেগুলো আছে, একটা হচ্ছে মূলধন, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, ঋণ গ্রহণ, একটা হচ্ছে মূলধন, একটা কি আছে, একটা হচ্ছে মূলধন, একটা কি আছে, মূলধন। এই চার্টটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। কেন? কারণ হচ্ছে তোমার এই বিষয়গুলো কি করার জন্য, বোঝার জন্য। এখন একটা হচ্ছে ধরো হচ্ছে মূলধন, আরটা হচ্ছে পুরাতন যন্ত্রপাতি আসবাবপত্র, এগুলো বিক্রয়, কি বললাম, শুধু বিক্রয় না, মুনাফা জাতীয় বিক্রয় না, পুরাতন যন্ত্রপাতি আসবাবপত্র এগুলো বিক্রয়, এবং সর্বশেষ হচ্ছে ঋণ গ্রহণ, কি গ্রহণ, ঋণ গ্রহণ। তাহলে এই যে তিনটা, এই তিনটার মধ্যে এই তিনটাই হচ্ছে আমার জন্য কি, এই তিনটাই হচ্ছে আমার জন্য প্রাপ্তি। এখন সেই অনুযায়ী যদি ভাইয়া আমরা যদি হচ্ছে তোমার এই প্রশ্নটার দিকে যদি একটু দেখি, তাহলে আমরা দেখব এই যে তোমার এখান থেকে দেখো, এখান থেকে আমার কোনটা আছে, এখান থেকে যদি পুরাতন যন্ত্রপাতি দালান বিক্রয়জনিত লাভ, লাভটা কিন্তু আমার জন্য কি না, লাভটা কিন্তু আমার জন্য কি না ভাইয়া, লাভটা হচ্ছে আমার জন্য না, আমার জন্য বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়জনিত যে অর্থ, টোটাল টাকাটা আমার জন্য কি হবে, প্রাপ্তি হবে, কিন্তু লাভটা আমার জন্য প্রাপ্তি হবে না। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ এটা তো আমার জন্য কি আয়, তাই না? পুরাতন খবরের কাগজ বিক্রয় এটা তো মুনাফা জাতীয় ব্যয়, তাহলে প্রাপ্তি কোনটা হচ্ছে, এই এটা, তার মানে এটা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে, এই যে ঋণ গ্রহণ, তাই না? সহজই তো। তার মানে মূলধন বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বা আসবাবপত্র বড় অ্যামাউন্টের যে বিক্রয়টা, সেটা আমার জন্য প্রাপ্তি হবে, ঋণও আমার জন্য প্রাপ্তি হবে। তাহলে গেল এই প্রাপ্তির বিষয়টা। এখন এরপরে আসো আমরা একটু 7 নম্বর প্রশ্নটার দিকে যাই। এখন হচ্ছে সেটা টাইপ 3 এর মধ্যে চলে আসছে। টাইপ 3 এর মধ্যে কি আছে, মূলধন জাতীয় ব্যয়। টাইপ 3 কি, মূলধন জাতীয় ব্যয়। এখন মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা বলছিলাম যত ধরনের বড় অঙ্কের অ্যামাউন্ট থাকবে, দীর্ঘমেয়াদী হবে, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার কি অনিয়মিত ঘটবে। দেখো নতুন ফ্রিজ ক্রয়ের পর বাসায় আনার জন্য 500 টাকা রিক্সা ভাড়া দেওয়া হয়েছে। নতুন ফ্রিজ আনছে, আনার ক্ষেত্রে যে অ্যাটাচড খরচটা আছে, আমি ধরো ফ্রিজ আনার ক্ষেত্রে এটা আমার মূলধন জাতীয় ব্যয়, এবং এটার ক্ষেত্রে পরিবহন খরচ হোক বা এটা দেওয়ার জন্য আমার যে মজুরি, আনার জন্য যদি কোনো লোক নিয়োগ দেওয়া লাগে, মজুরি দেওয়া লাগে, সেটাও কিন্তু আমার জন্য কি হবে, মূলধন জাতীয় ব্যয় হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কেমন? এরপর দেখো একটি পুরাতন গাড়ির ইঞ্জিন পরিবর্তনের খরচ, তাহলে পুরাতন একটা গাড়ি আছে, গাড়িটা ঠিক করার জন্য এটা কিন্তু আমার মূলধন জাতীয় একটা ব্যয়ের একটা অংশ, তার মানে বড় অঙ্কের, দেখো 1 লক্ষ টাকা, তাই না? ওকে, তাহলে এটাও আমার জন্য ভাইয়া কি হবে, মূলধন জাতীয় ব্যয় হবে। ঠিক আছে? এখন এরপরটা দেখো, নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ। এখন এখন আমি একটু দেখবো যে আসবাবপত্রের বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় এটা তো মুনাফা জাতীয়, প্রত্যেক বছর বছর ঘটে। অফিস কক্ষের চুনকাম খরচ, আচ্ছা অফিস কক্ষের চুনকাম খরচ এটা কি, এটা হচ্ছে চুন মানে সাজানোর জন্য, তাই না? এখন দেখি যে নতুন একটা ল্যাপটপ ক্রয়, নতুন একটি ল্যাপটপ ক্রয়, আচ্ছা অফিসের জন্য কাগজ কলম ক্রয়, তার মানে এটা মনিহারি, এটা মানে সবসময় করতে হয়। আর চুনকাম মানে হচ্ছে ছোটখাটো যেগুলো সাজানোর ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো আমরা ব্যবহার করি, এগুলো অনেক সময় কি হয়, এটা নিয়মিত করতে হয়। আর অনিয়মিত করতে হয় কোনটা, এই নিয়ম, একটা হচ্ছে নতুন ল্যাপটপ ক্রয় করছে, তার মানে এটা কি দীর্ঘমেয়াদে ক্রয় করছে, তাই না? বড় অঙ্কের টাকা খরচ করছে, হ্যাঁ, এটা অনিয়মিত, একবারই তো ক্রয় করবে, তাই না? এই তো এটা হচ্ছে আমার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা গেল টাইপ 4 এর মধ্যে দেখো যে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়। তাহলে এই ক্ষেত্রে একটু দেখো যে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়ের ক্ষেত্রে আমরা যদি একটু বিবেচনা করি, তোমরা দেখবা মুনাফা জাতীয় প্রাপ্তি কি আর আয় কি, এবং এটা বোঝার জন্য তোমাকে একটু এমসিকিউ গুলো দেখতে হবে। এবং এটা দেখার জন্য এবছর গাড়ি ভাড়া বাবদ মোট 15,000 টাকা পাওয়া গেল, মোট কত পাইছে 15,000 টাকা, যার মধ্যে 2,000 টাকা আগামী বছরের, এই কত বছরের, আগামী বছর, তাহলে টোটাল টাকাটা আমার জন্য প্রাপ্তি, টোটাল টাকাটা আমার জন্য কি
আমার জন্য প্রাপ্তি। তাহলে এই টাকাটা বাদ দেওয়ার পরে, এই টাকাটা না কিন্তু, এই টাকাটা এখান থেকে বাদ দিবা, বাদ দিলে কত থাকে? 13,000 টাকা থাকে, তাই না? 13,000 টাকা। এই 13,000 টাকা হচ্ছে আমার জন্য এই যে আয়, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রাপ্তি, আর এটা কি? এটা হচ্ছে আয়। আমরা একটু দেখি, এখানে বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত? আয় বললাম কত? 13,000 টাকা, এই যে 13,000 টাকা, ঠিক আছে? উপরের লেনদেনে মুনাফা জাতীয় প্রাপ্তি কত? প্রাপ্তি টোটাল 15,000 টাকাই হবে। বোঝা গেল? এগুলো মাথায় রাখবা, এই যে প্রাপ্তি এবং আয়ের মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় স্টুডেন্টদের, ঠিক আছে? তো এই জন্য এই প্রাপ্তি কোনটা, আয় কোনটা, এটা তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এখন দেখো, শিক্ষানবিশ সালামি প্রাপ্তি 15,000 টাকা, এটি কি? শিক্ষানবিশ সালামি প্রাপ্তি কত টাকা? 1,500 টাকা। 1,500 টাকা, এটা কি? শিক্ষানবিশ সালামি, এটা ছোট অঙ্কের, নিয়মিত ঘটবে, ছোট অঙ্কের নিয়মিত ঘটবে। এটা আমার জন্য কি? এটা আমার জন্য মুনাফা জাতীয় আয়। এটা আমার জন্য কি ভাইয়া? মুনাফা জাতীয় আয়। কেমন? এই তো এখন তোমাদেরকে এর পরের পার্টটাতে যদি একটু যাই, আমরা দেখবা যে টাইপ 5 এর ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয়। এটা একেবারে সহজ, একেবারে কি সহজ। এর সেম কথা, প্রদান মানে হচ্ছে তোমার টোটাল টাকাটা, কোন টাকা? টোটাল টাকাটা। আর ব্যয় যেটা, ব্যয়টা হচ্ছে তোমার বিয়োগ দেওয়ার পরে যেটা থাকবে, বিয়োগ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে তোমার জন্য কি? ব্যয়। একটু দেখো যে বিমা প্রিমিয়াম প্রদান করছে 5,000 টাকা, যার মধ্যে 1,000 টাকা অগ্রিম। তার মানে টোটাল টাকাটা হচ্ছে, এটা কিন্তু 1,000 টাকা আগামী বছরের জন্য, আর এই বছরের জন্য কত? 5,000 টাকা। 5,000 টাকা টোটাল টাকাটা, তার মানে এই বছরের জন্য 4,000, আগামী বছরের 1,000 সহ টোটাল কত হয়েছে? 5,000 হয়েছে। এখন এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ব্যয় বলছে, তার মানে 1,000 টাকা বাদ দাও, বাদ দিয়ে থাকে 4,000 টাকা। এই 4,000 টাকা আমার জন্য কি? ব্যয়। তার মানে এখন আমাকে বলছে যে উপরের প্রশ্নে লেনদেনের মুনাফা জাতীয় প্রদান কত? এই প্রদান কত? তাহলে প্রদান কত আসছে? টোটাল 5,000 টাকা, পুরোটাই আমার জন্য প্রদান। বুঝা গেল? ওকে ফাইন। এখন দেখো, কর্মচারীদের বেতন প্রদান করা হলো 5,000 টাকা। এটি কোন জাতীয় লেনদেন? এটা হচ্ছে নিয়মিত হয়। মুনাফা জাতীয় ব্যয়, কর্মচারীদের বেতন প্রদান করছে 5,000 টাকা, এটা এই বছরের নিয়মিত, স্বল্প মেয়াদী, হ্যাঁ, ছোট অঙ্কের। তার মানে এটা মুনাফা জাতীয় ব্যয়। তার মানে তোমার দেখবা প্রদান কখন হবে? যখন দুইটা অ্যামাউন্ট হবে, সেখানে যখন বড় অ্যামাউন্ট থাকবে তখন সেটা হবে প্রদান। আর ব্যয় কোনটা? ব্যয় হচ্ছে জাস্ট প্রত্যেক নিয়মিত যেগুলো ঘটবে সেগুলো হচ্ছে আমার জন্য ব্যয়। এবং দুইটা অ্যামাউন্ট যদি দেওয়া না থাকে, দুইটা সংখ্যা যদি দেওয়া না থাকে, সেখানে বড় এবং ছোটর যদি পার্থক্য দেওয়া না থাকে, তাহলে তুমি মাথায় রাখবা সেটা সবসময় কি হবে? ব্যয় হবে। আর যদি ওইভাবে দুইটা সংখ্যা দিয়ে পার্থক্য দিয়ে দেয়, তখন তোমাকে বলতে হবে এটা হচ্ছে প্রদান। বুঝতে পারছো? ওকে ফাইন। এখন দেখো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি দেখবা? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখার জন্য আসলে নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা এবং পরীক্ষা ব্যয়কে কি বলে? ওই যে তোমাদেরকে 4টা বললাম, ওই 4টার মধ্যে কি আছে? 4টার মধ্যে বললাম একটা হচ্ছে বড় অঙ্কের কি বলছিলাম ভাইয়া? বিজ্ঞাপন। দেখা যাচ্ছে? বড় অঙ্কের দেখা যাচ্ছে না মনে, বিজ্ঞাপন। এরপরে গবেষণা ব্যয়, পণ্য তৈরির গবেষণা ব্যয়। এরপরে ব্যবসা স্থানান্তর ব্যয়। কি বললাম? ব্যবসা স্থানান্তর ব্যয়। এরপরে আরেকটা বলছিলাম প্রাথমিক প্রচারণা ব্যয়, প্রাথমিক প্রচারণা ব্যয়। তাহলে এই 4টার বাহিরে বিলম্বিত ব্যয় খুব কমই আসে, বা আসে না বললেই চলে। আমরা বললাম নতুন পণ্য তৈরি, যে গবেষণা এবং পরীক্ষা ব্যয়, তাহলে এটা কি? এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, তার মানে এটা কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাই না? ওকে ফাইন। এরপর দেখো সর্বশেষ, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের খরচ করছে 5 বছরের জন্য 50,000 টাকা। এটা কোন ধরনের ব্যয়? এটাও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই তো, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে তোমাদের আসলে এই যে ধাপটা তোমাদেরকে বললাম এতক্ষণ ধরে, এই যে ধাপটা, এখানে যেটা হয়েছে, প্রথম টাইপ হচ্ছে তোমার ধরো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন কি, মুনাফা জাতীয় লেনদেন কি, এই যে একটা পার্থক্য, এটা তোমাকে বুঝতে হবে। 2 নম্বরে যেটা হয়েছে যে তোমার মূলধন জাতীয় প্রাপ্তি কি, আয় কি। বারবার বললাম, প্রাপ্তি হচ্ছে টোটাল টাকাটা, আর আয় হচ্ছে যে অ্যামাউন্ট, পরবর্তী যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা। এরপর দেখো মূলধন জাতীয় ব্যয় কি, টোটাল বড় অ্যামাউন্টের যে টাকাটা আমি ব্যয় করলাম সেটা আমার মূলধন জাতীয় ব্যয়। এরপর দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়কে সেম কথা। প্রাপ্তি হচ্ছে বড় অ্যামাউন্ট, যেটা আমি বড় অ্যামাউন্টটা পেয়ে গেলাম, আর আয় হচ্ছে পরবর্তীতে যে গত বছরের যেটা বা আগামী বছরের যেটা, সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার জন্য কি, আয়। এরপর দেখো মুনাফা জাতীয় প্রদান এবং ব্যয়। প্রদান মানে টোটাল টাকাটা, আর ব্যয় মানে হচ্ছে ওই নির্দিষ্ট বছরে যেটুকু ঘটছে সেটুকু। এরপর দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনটা? বিলম্বিত মুনাফা জাতীয় এই যে 4টা ব্যয় বলছি এগুলো।
বুঝতে পারছো? তো এই ছিল আজকের ভিডিও। এখানে তোমাদেরকে চেষ্টা করলাম যে এখান থেকে আসলে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসে এবং তোমরা প্রত্যেকটা বিষয়কে আরেকটু গভীরভাবে পড়ো এবং এই অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করতে যাও। দেখো, দেখবা যে এই 6টা টাইপ থেকে তোমার বারবার এমসিকিউ আসতেছে, বারবার তুমি কি করতেছো এখান থেকে তুমি তুমি যদি এগুলো পারো তাহলে পরবর্তীতে সেগুলো পারবা এবং পরীক্ষায় ভালোভাবে সেটাকে দাগাইতে পারবা, নাম্বার তুমি পাওয়া। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সাজেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকো এবং সুস্থ থাকো।